নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনাদের একটা বড় ডাউট, বহুজনের ডাউট, সেটা হচ্ছে যে কত নাম্বার টার্গেট করব আমরা মেন পাস করতে কত নাম্বার দরকার। অর্থাৎ প্রিলিমসের একটা কাট অফ আপনারা পেয়ে গেছেন, প্রিলিমস কোয়ালিফাই করে গেছেন, মেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ফাইনাল সিলেকশন পেতে গেলে আপনাদের কত নাম্বার দরকার, মেনটাকে কীভাবে টার্গেট করা দরকার, সেটা নিয়েই মেনলি আজকের আলোচনা। বহুজন আপনারা এই প্রশ্নটা জিজ্ঞাসা করছেন কাল থেকে, তাই এই টপিকটা ইনক্লুড করা হলো। প্রথমত বলে রাখা ভালো, আপনারা জানেন, আশা করি ফর্ম ফিল আপ করেছেন যখন তখন জানেন, ক্লার্কশিপের আন্ডারে কিন্তু 3টে ক্যাটাগরির জব হয়। একটা হচ্ছে সেক্রেটারিয়েট, একটা ডিরেক্টরেট, একটা রিজিয়নাল। এই 3টে ক্যাটাগরির কিন্তু জব থাকে। তার মধ্যে প্রত্যেকে কিন্তু প্রেফারেন্স অনুযায়ী পাবেন। যদি আপনার মার্কস ভালো থাকে তাহলে আপনি যেটা প্রেফারেন্সে দিয়েছেন সেটা পাবেন। আর জেনারেলি যেটা হয়, যারা ভালো মার্কস পান এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেক্রেটারিয়েট জবটাকেই সবাই প্রেফার করে, তারপর ডিরেক্টরেট, তারপর রিজিয়নালকে প্রেফার করে, তাই সেক্রেটারিয়েটের কাট অফ কিন্তু ম্যাক্সিমাম টাইমে বেশি থাকে। মানে টোটাল তো একটা কাট অফ থাকবেই অবশ্যই, কিন্তু সেখানে আবার 3টে ভাগে থাকবে কাট অফটা। একটা যখন ফাইনাল কাট অফ আসবে প্রিলিমস প্লাস মেন মিলিয়ে, তখন একটা সেক্রেটারিয়েটের কাট অফ থাকবে, একটা ডিরেক্টরেটের কাট অফ থাকবে, একটা রিজিয়নালের কাট অফ থাকবে। তো আপনি যদি মনে করেন যে আপনার সেক্রেটারিয়েটের জব দরকার এবং সেক্রেটারিয়েটের জব প্রোফাইল, প্রমোশনাল স্কোপ ইত্যাদি অনেক ভালো অন্যগুলোর থেকে, তাহলে কিন্তু আপনার কাট অফের থেকে অনেকটা বেশি নাম্বার আপনার কিন্তু অবশ্যই দরকার। আর সেক্রেটারিয়েটের পরে ডিরেক্টরেট পেতে পারেন, তার থেকে একটু কম যদি মার্কস থাকে আপনার। এবং যদি একদম জাস্ট কাট অফটা পেরিয়ে যান, অর্থাৎ সেক্রেটারি ডিরেক্টরেট কাট অফ পেরোলেন না, টোটাল কাট অফটা পেরোলেন, অর্থাৎ রিজিয়নালের কাট অফটা পেরোলেন, তাহলে কিন্তু আপনি রিজিয়নালের জবগুলো পাবেন। এই হচ্ছে মেন কথা। এবার কেমন গিয়েছিল 2019-এ, সেটা আমরা যদি একটু দেখে নিই, তাহলে আমরা এবছরেরটা কিছুটা আন্দাজ করতে পারবো। জাস্ট এখানে কাট অফ বলা বা ইত্যাদি কিছু নয়, একটা আন্দাজ দেওয়ার, একটা আইডিয়া নিয়ে আমাদের প্রিপারেশন এগিয়ে যাওয়ার একটা শপথ এটা, বা এগিয়ে যাওয়ার একটা অ্যানালিসিস বলা যায় এটা। তো সেই জন্যেই আমরা একটু 2019টা দেখে নিই। 2019টা যদি আপনাদের সামনে আমি দেখাই, দেখুন 2019-এ কতজন ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছিল। 2019-এ ভ্যাকেন্সি কত ছিল? কালকেই বলেছি 7,227। প্রিলিমস পাস করানো হয়েছিল 66,491 জনকে 2019-এ কিন্তু প্রিলিমস পাস করানো হয়েছিল। এবং এর মধ্যে প্রিলিমসের কাট অফ ইউআরের ছিল 65, ওবিসি এর ছিল 43, ওবিসি বি এর ছিল 56.33, এসসির ছিল 48.67 এবং এসটির ছিল 29.67। এটা 2019-এর প্রিলিমসের কাট অফ ক্লার্কশিপের। এবং এরপরে যখন আমরা দেখব যে এই 19-এর প্রিলিমসের সঙ্গে যখন মেন পরীক্ষা, আরও 100 নম্বরের মেন পরীক্ষা হয়ে যাওয়ার পর ফাইনাল কাট অফটা কত দাঁড়িয়েছিল, যদিও সেটা পিএসসি অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, কিন্তু আমরা বিশেষ করে আমি সেই সময় কোন কাট অফ ইউআরের কোন ক্যান্ডিডেট সবথেকে লোয়েস্ট মার্কস পেয়ে সিলেক্টেড হয়েছে, ওবিসির কোন ক্যান্ডিডেট সবথেকে লোয়েস্ট মার্ক পেয়ে সিলেক্টেড হয়েছে, এসসির কোন ক্যান্ডিডেট, সেই সময় আমি অ্যানালিসিস করেছিলাম এবং সেই ডেটাটাই আমি আবার আপনাদের সামনে রাখছি। এখান থেকে 2-3 বছর আগেও আপনারা গেলে পেয়ে যাবেন এবং এখন আপনাদের আমি সেটাই রাখছি। দেখুন 2019-এ ইউআরএ 65 গেছিলো প্রিলিমসের কাট অফ, এবং সেইটা যখন মেন্সের কাট অফ, অর্থাৎ লাস্ট ক্যান্ডিডেট অফ ইউআর হু গট সিলেক্টেড ইন ক্লার্কশিপ, তার মার্কস ছিল কিন্তু 137। ডিফারেন্সটা দেখুন, ইউআরের লাস্ট পার্সন যিনি পাস করেছেন প্রিলিমস, অর্থাৎ লাস্ট যেটাকে আমরা কাট অফ মার্ক বলি, সেটা ছিল প্রিলিমসে 65, কিন্তু মেন্সে গিয়ে সেটা হয়ে যায় কিন্তু 137, অর্থাৎ 72 নম্বরের ডিফারেন্স চলে আসে ইউআরের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে 43 থেকে সেটা বেড়ে 125 হয়ে যায়, 82 নম্বরের ডিফারেন্স চলে আসে। ওবিসি বির ক্ষেত্রে 56.33 ছিল, সেটা 130 হয়ে যায়, 74 নম্বরের ডিফারেন্স আসে। এসসির ক্ষেত্রে 48.67, সেটা বেড়ে 125 প্লাস হয়ে যায় এবং ডিফারেন্স থাকে 76 নম্বরের। এবং এসটির ক্ষেত্রে যেটা প্রিলিমসের কাট অফ ছিল 29.67, সেটার সঙ্গে 115 নম্বরের যোগ হয়ে যায়, মাফ করবেন 29.67, সেটা বেড়ে হয় 115, ডিফারেন্স থাকে 85 নম্বরের। তাহলে দেখতে পাচ্ছেন একটা প্রিলিমসে যারা জাস্ট কাট অফটা পার করেছেন তাদের কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ তাদের কাছে মেন্স, অর্থাৎ তাদের কাছে মেন্সে সেই পরিমাণ নাম্বার তুলতে হবে। অর্থাৎ 2019-এ যদি কেউ 65 পেয়ে প্রিলিমস পাস করে থাকে, তাকে ফাইনাল সিলেকশনের জন্য মেন্সে কিন্তু 72 নাম্বার পেতে হয়েছিল। আশা করি বোঝাতে পারলাম। যেমন এখানে যদি আমি ধরি এসটি ক্যান্ডিডেট যে 29.67 পেয়ে প্রিলিমস পাস করেছিল এবং ভেবেছিল, তাকে কিন্তু ফাইনাল জবটা পেতে গেলে কিন্তু 85 নাম্বার ক্যারি করতে হয়েছিল মেন্সে, যেটা হিউজ একটা মেন্সের ক্ষেত্রে ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে একটা হিউজ নাম্বার। যাই হোক, এবার কথা যেটা আমার, যে যাদের কম নাম্বার রয়েছে এবছরের প্রিলিমসে, এখনও তো রেজাল্ট আসেনি, রেজাল্ট এসে ইন্ডিভিজুয়াল স্কোর আসেনি, ইন্ডিভিজুয়াল স্কোর আসলে আমরা জানতে পারবো।
তাদের কিন্তু মেন্সটা তাদের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ যদি তারা ফাইনাল সিলেকশন চায়, কারণ তাদের মেন্সে কিন্তু মার্কসটা ক্যারি করতে হবে। এবার আমরা যদি এই ভিত্তিতেই, এই 2019-এর ভিত্তিতেই আপনারা বহুজন যেটা জানতে চাইছেন যে এবারে মেন্সে কেমন, মানে আলটিমেটলি ফাইনাল কাট অফ কেমন যেতে পারে প্রিলিমস প্লাস মেন্স যোগ হয়ে, সেটা যদি অনেকে জানতে চান তাহলে বা জানতে চাইছেন, তো তাদের জন্য একটু ছোট্ট করে আমি বলার চেষ্টা করছি, যদিও এটাকে কাট অফ ইত্যাদি ভাববেন না, আপনাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিতে হেল্প করার জন্যই জাস্ট এই জিনিসটা বলা। এটাকে ভাববেন না যে এটা লক্ষণ রেখা, এর উপরে যেতে পারে না, নিচে আসতে পারে না, বা এটাই ফাইনাল কাট অফ, এরকম ভাববার কোনো জায়গা নেই। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি। দেখুন এবারে ইউআরের কাট অফ গেছিলো, বা গেছে গতকাল, আপনারা দেখেছেন 49, এবং প্রায় আমি ধরে নিচ্ছি 70 নাম্বারের মতো ডিফারেন্স এখানেও কিন্তু থাকতে পারে। তো আমার মত অনুযায়ী আপনি যদি যে 49 পেয়ে প্রিলিমস পাস করেছেন, তাকে কিন্তু প্রায় 70+ মার্কস তুলতে হবে যদি সে ফাইনাল সিলেকশন পেতে চায়। বোঝাতে পারলাম? তো ইউআর হচ্ছে 49 গিয়েছে প্রিলিমসে কাট অফ, কিন্তু ফাইনাল কাট অফ আমার মত অনুযায়ী 120 ±5 যেতে পারে, অর্থাৎ 115 হতে পারে, 125 হতে পারে, 120 ±5 যেতে পারে। ওবিসি এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় 48 গেছে। আগের বারে কিন্তু কাট অফগুলোর মধ্যে মানে ইউআর, এসএ, এসটি, ওবিসি এদের মধ্যে বিস্তর ডিফারেন্স ছিল। এবার কিন্তু ইউআর, ওবিসি এ, ওবিসি বি এবং এসসির মধ্যে ডিফারেন্সটা একদমই প্রায় নেই। এসটির ক্ষেত্রে গতবার 29.67 ছিল, এবার 29 হয়েছে। তো যাই হোক, ওবিসি এর ক্ষেত্রে যদি কেউ 48 পেয়ে প্রিলিমস পাস করে তাহলে কিন্তু তার, এবং মানে বা প্রিলিমসের কাট অফ যেখানে 48, সেটা মেন্সে কিন্তু আমার যেটা মনে হয় 115 ±5 যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওবিসি বির ক্ষেত্রে 48 প্রিলিমসের কাট অফ রয়েছে এবার, কিন্তু ফাইনাল কাট অফ আমার যেটা মনে হয় 118 ±5 যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে 47 গেছে প্রিলিমসের কাট অফ, এটাও আমার মনে হয় 115 ±5 যেতে পারে, এবং এসটির কাট অফ গেছে 29, আমার যেটা মনে হয় 105 ±5 যেতে পারে। আবারও রিপিট করে দিই, যদি আপনি ইউআর হন এবং আপনার প্রিলিমসে যা মার্কস তার সঙ্গে আপনি ধরে রাখুন আরও আপনাকে অনেকটা মার্কস তুলতে হবে, এবং আপনি 120+ অবশ্যই টার্গেট রাখবেন প্রত্যেক ক্ষেত্রে। এবার মানে ক্যাটাগরি মার্কসগুলো খুব কাছাকাছি রয়েছে, এসটিটা বাদ দিলেই হয় এখান থেকে, বাকি 4টে ক্যাটাগরি খুব কাছাকাছিই রয়েছে। তো প্রত্যেকের আমার কথা হচ্ছে আপনারা 120+ টার্গেট করুন, অর্থাৎ আপনার প্রিলিমসে যদি কেউ 60 পেয়ে থাকেন, মেন্সেও আপনার টার্গেট থাকবে 60-এর কাছাকাছি নাম্বার তোলার, তবেই আপনার ফাইনাল সিলেকশনের একটা সম্ভাবনা ভালো মতো থাকবে। যদি কেউ প্রিলিমসে 50 পেয়ে পাস করেন তাহলে কিন্তু তাকে মেন্সে 70-এর কাছাকাছি টার্গেট তাদেরকে রাখতে হবে। যদি কেউ প্রিলিমসে 65 পেয়ে পাস করেন তাহলেও কিন্তু তাকে মেন্সে 55-এর কাছাকাছি টার্গেট রাখতে হবে। যদি কেউ 70 পেয়ে পাস করেন তাকে কিন্তু মেন্সে 50-র কাছাকাছি টার্গেট অবশ্যই রাখতে হবে। এটা আমি বলছি জাস্ট, এবার এর বেশি আপনারা টার্গেট করবেন, অবশ্যই করবেন, যত বেশি মার্কস তুলবেন, এটা আমি জাস্ট বলছি শুধু সিলেকশনের ক্ষেত্রে, এবং এটাই যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই। যত বেশি মার্কস তুলবেন তত ভালো, কিন্তু যখন আপনি চাইবেন যে আপনার সেক্রেটারিয়েটের জব পেতে বা ডিরেক্টরেটের জব পেতে, তখন কিন্তু এই মার্কসটা আপনাকে আরও বেশি পরিমাণ তুলতে হবে। আশা করছি কাট অফ সংক্রান্ত বা কাট অফ বলা ভুল, মানে মেন্সকে কেমন মার্কস আপনাদের তোলা দরকার সেই সংক্রান্ত একটা আইডিয়া দিতে পারলাম। এবার অনেকজনই তো বলছেন যে মেন্স গাইডেন্স নিয়ে, দেখুন খুব সিম্পলি আজকে আমি কি রয়েছে সিলেবাস, মেন্সের ক্ষেত্রে কি লিখতে হয় সেখানে খুব সংক্ষেপে আলোচনা করছি। এরপরে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি একটা করে ভিডিও আনবো এবং সেখানে ডিটেলস আলোচনা থাকবে। দেখুন প্রথমত মেন্স নিয়ে যারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। এই কারণে জায়গা নেই মানে খাতা কীভাবে দেখা হবে বা সেটা নিয়ে ভয় পাওয়ার জায়গা আছে, কিন্তু মেনের যে টপিকগুলো রয়েছে সেগুলো বেশ ইজি টপিক। ইজি এই কারণে বলছি কারণ এগুলো মাধ্যমিক লেভেলের টপিক, আপনারা প্রত্যেকে মাধ্যমিক কোয়ালিফাই করে এসেছেন এবং মাধ্যমিকের পরীক্ষার সময় এগুলো আপনারা নিজেরা লিখে এসেছেন। কি আসে সেটা আপনারা একটু দেখে নিই। দেখুন প্রথমত পার্ট 2 বা মেন এক্সামে মার্কস থাকে কিন্তু 100 নাম্বার। 100 নম্বরের জন্য সময়টা খুব কম, সময়টা হচ্ছে 60 মিনিট মাত্র, অর্থাৎ 1 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা আপনার দিতে হয়। কী লিখতে হয় সেখানে, কী কী আসে দেখুন। দুটো সেকশন থাকে, সেটা গ্রুপ এ ইংলিশ সেকশন থাকে, সেখানে 50 নম্বর থাকে, এবং গ্রুপ বি বেঙ্গলি সেকশন, সেখানেও 50 নম্বর থাকে। গ্রুপ এতে আপনাদের কী কী আসে, ইংলিশে কী কী আসে, ইংলিশে একটা রিপোর্ট রাইটিং আসে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং আসে, সেটা আসে আপনাদের 15 নম্বর থাকে। সেখানে প্রেসি রাইটিং আসে আপনাদের। প্রেসি মানে আপনারা আশা করি প্রত্যেকে জানেন, একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে শর্টে লিখতে হবে। অর্থাৎ যদি কোনো একটা প্যাসেজ যদি 120 ওয়ার্ডে দেওয়া থাকে, তার সমস্ত কিছুই মূল ভাব বজায় রেখে তার মধ্যে সমস্ত কিছু প্রায় ইনক্লুড করেই আপনাকে সেটাকে 40 ওয়ার্ডের কাছাকাছি নামিয়ে নিয়ে আসতে হবে এবং তার একটা সুন্দর সুইটেবল টাইটেলও দিতে হবে। বুঝতে পারলাম? তো আশা করি সবাই জানেন এগুলো, মাধ্যমিক পাস করে এসেছেন, প্রত্যেকে জানবেন এগুলো। তো প্রেসি রাইটিং সেখানে 15 নম্বর রয়েছে এবং ট্রান্সলেশন রয়েছে। ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা থেকে বাংলায় অনুবাদ করতে হবে
এবং সেখানে রয়েছে 20 নাম্বার। ঠিক তেমনি আমাদের এখানে যদি আমরা গ্রুপ বি অর্থাৎ বাংলার ক্ষেত্রে দেখি, বাংলাও সেই 50 নাম্বার রয়েছে। সেখানে একটা প্রতিবেদন রচনা থাকে 15 নম্বরে, যেটাই নিউজ পেপার রিপোর্ট বা রিপোর্ট রাইটিং, সেই একই জিনিস, প্রতিবেদন রচনা 15 নম্বর থাকে, সারাংশ লেখা থাকে 15 নম্বরে, এবং তার সঙ্গে সারাংশ লেখা বা যেটাকে আমরা ইংলিশে প্রেসি রাইটিং বললাম, এবং বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ থাকে, একটা ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকবে আপনার, সেখান থেকে আপনাকে বাংলায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে ইংলিশের ক্ষেত্রে কী থাকবে, ইংলিশের ক্ষেত্রে একটা বাংলায় প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে ইংলিশে আপনাকে রূপান্তর করতে হবে, এবং বাংলার ক্ষেত্রে কী থাকবে, বাংলার ক্ষেত্রে থাকবে আপনাকে একটা ইংলিশে প্যাসেজ দেওয়া থাকবে, তার বাংলায় অনুবাদ করতে হবে। এই হচ্ছে সিলেবাস বা এই 6টা টপিক। আপনাকে বাংলায় একটা, ইংলিশে একটা রিপোর্ট লিখতে হচ্ছে, বাংলায় একটা, ইংলিশে একটা প্রেসে লিখতে হচ্ছে, এবং একটা হচ্ছে বাংলা থেকে ইংলিশে 20 নম্বরের ট্রান্সলেশন করতে হচ্ছে, এবং আরেকটা হচ্ছে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করতে হচ্ছে। এই হচ্ছে সিলেবাস, এই হচ্ছে প্রশ্ন, যাই বলুন না কেন, এই 6টা মাত্র টপিক আপনাকে লিখতে হবে। কিন্তু সময়টা খুবই কম, এই 6টা টপিকের জন্য সময়টা খুবই কম, 1 ঘন্টা। অর্থাৎ আপনি যদি সহজ গাণিতিক হিসেবে ভাগ করেন, একটা টপিকে আপনি 10 মিনিটের বেশি টাইম পাবেন না। সেটা আপনি রিপোর্টও আপনাকে 10 মিনিটে লিখতে হবে, পেসিও আপনাকে 10 মিনিটে লিখতে হবে, ট্রান্সলেশন আপনাকে 10 মিনিটে করতে হবে। তাহলে টাইমটা এখানে কিন্তু খুব খুব ভাইটাল। এবং সেটা যে আপনি শুধু মানে প্রত্যেকটা 10 মিনিট করে রিনোট করবেন এমন নয়। আপনার যদি ইংলিশে একটু দুর্বলতা থাকে, যদি পেসিটা পড়ে বুঝতে আপনার সময় লাগে, আপনি পেসিতে হয়তো 2-3 মিনিট বেশি দিয়ে দিলেন কি 5 মিনিট বেশি দিয়ে দিলেন। অন্য ক্ষেত্রে আপনার মনে করুন বাংলা স্ট্রং জোন রয়েছে, বাংলায় আপনি সারাংশ লেখায় হয়তো 2 মিনিট কম টাইম দিলেন। এভাবে নিজেরা সেটা ভাগ করে নেবেন। কিন্তু টাইমটা খুবই লিমিটেড এক্ষেত্রে, এবং সেই লিমিটেড টাইমের মধ্যেই কিন্তু আপনাদের এই পুরো জিনিসটাকেই কিন্তু কমপ্লিট করার টার্গেট রাখতে হবে। আশা করছি ক্লিয়ার। এবং এই টপিকগুলো নিয়ে পরে ডিটেলস আলোচনা থাকবে, এবং সেখানে ইন ডিটেলস এই প্রত্যেকটা টপিকের কী ফরম্যাট ফলো করে লিখতে হয়, বা কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় লেখার সময়, বা বলা যায় যে কীভাবে প্রেসিটাকে আরও সুইটেবল করা যায়, প্রেসি বলুন বা রিপোর্ট বলুন বা যা কিছুই রয়েছে সেখানে, সেগুলোকে আরও সুইটেবল করা যায়, আরও আকর্ষণীয় করা যায়, এবং কোন কোন জিনিসগুলো অবশ্যই ম্যান্ডেটরি, যেগুলোতে উপরে মার্কস থাকে সেখানে, যে জিনিসগুলো যেমন রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটা টাইটেল, সেখানে ডেট দেওয়া, ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা পার্টের উপরে নাম্বার থাকে। তো সেইগুলো নিয়ে আমরা কিন্তু পরে ডিটেলস আলোচনা করব। আপনাদের একটা ছোট্ট অ্যাডভাইস থাকবে প্রত্যেকের আমার তরফ থেকে, প্রত্যেকের জন্য। সেটা কি না, আপনাদের কিন্তু এই সময়টাতে দুটো জিনিস খুব বাড়াতে হবে। এক হচ্ছে রিডিং এবং রাইটিং। আপনাদের পড়তে হবে, বিশেষ করে কি পড়তে হবে, নিউজ পেপার পড়তে পারেন প্রত্যেকে। আমি এই কারণে বলছি, কারণ এই যে প্রেসি রাইটিং রয়েছে বা সারাংশ লেখা, হঠাৎ করে একটা জিনিস পড়ে সেটাকে খুব কম সময়ে, খুব কম মানে 1/3 পোর্শনে সেটাকে নামানো বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। তো সেই জন্য আপনাকে প্রেসি রাইটিং বা তার সঙ্গে সঙ্গে নিউজ পেপার রিপোর্ট, সেটার ক্ষেত্রেও নিউজ পেপার আপনাকে হেল্প করবে। মানে আপনাকে আমি যেটা বলতে চাইছি যে এই মোমেন্টে আপাতত পরীক্ষার কতদিন বাকি রয়েছে, খুব বেশি হলে 1.5 মাস কি 2 মাস, প্রত্যেক সপ্তাহে একটা করে অন্তত আপনারা বাংলা এবং একটা করে প্রতিদিন নিউজ পেপার নিয়ে নাটক করার কোনো দরকার নেই। প্রত্যেক সপ্তাহে একটা বাংলা একটা ইংলিশ নিউজ পেপার নিন, সেই নিউজ পেপারটা পুরো পড়ুন। সেখানে এডিটোরিয়াল থাকবে, এডিটোরিয়ালে অনেক ভালো ভালো ব্যক্তিদের লেখা থাকে এডিটোরিয়ালে, বা বিভিন্ন প্রতিবেদনেও অনেক ভালো ভালো মানুষের লেখা থাকে। সেগুলো পড়লে আপনার অনেক ডাইমেনশন ক্লিয়ার হবে, প্রতিবেদন রচনার অনেক ডাইমেনশন ক্লিয়ার হবে, ভাষার প্রতি দক্ষতা আসবে। এবং এই যে ট্রান্সলেশন বা বাংলা অনুবাদ, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু পুরোপুরি হুবহু অনুবাদ নয়, সেখানে কিছুটা ভাব অনুবাদ থাকে, ভাষার উপরে অনেকটা গুরুত্ব থাকে, যেগুলো আমি ডিটেলস পরে আলোচনা অবশ্যই করব। এই জিনিসগুলো আপনাকে নিউজ পেপার রিডিং কিন্তু অনেকটা হেল্প করবে। শুধু নিউজ পেপার রিডিং নয়, তার সঙ্গে সঙ্গে রাইটিংও প্র্যাকটিস করতে হবে। কারণ শুধু পড়ে গেলাম, কিন্তু আলটিমেটলি 1 ঘন্টার মধ্যে এই 6টা টপিক যদি আপনি পরীক্ষার হলে না নামাতে পারেন, তাহলে আপনার পড়াটাই বৃথা। তো আমার যেটা মনে হয়, অবশ্যই প্রত্যেকের, অনেকে বইয়ের কথা বলছেন যে কোন বই নেবেন বা কী নেবেন। দেখুন, বই বাজারে অনেক রয়েছে, আপনারা দেখতে পারেন। যেটা আপনারা, আমি এখানে যদি পাবলিকালি কোনো একটা বই বলি, সেটা একটা প্রমোশনাল অ্যাসপেক্টের মতো হয়ে যায়। তো আপনারা দেখতে পারেন, প্রচুর বই রয়েছে, বিভিন্ন প্রকাশনের বই রয়েছে, দেখতে পারেন। ইউটিউবে বুক রিভিউ অনেকে করেন, সেখান থেকেও দেখে নিতে পারেন যে কোন কোন বইগুলো। মেন জিনিস হচ্ছে এইটা, এর জন্য সবার যে বই লাগবেই এমন নয়। মাধ্যমিকে সবাই করে এসছেন, রিপোর্ট রাইটিং করে এসছেন, পেসি রাইটিং করে এসছেন, ট্রান্সলেশন করে এসছেন। আশা করি এগুলো ইজিলি আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, প্র্যাকটিসটা খুব খুব করে দরকার। 1 ঘন্টার মধ্যে এই জিনিসগুলো টু দ্য পয়েন্ট লেখার। কারণ এখানে ওই স্কুল কলেজের মতো খাতা ভর্তি করা লেখা কিন্তু এখানে চলবে না। আপনাকে হয়তো প্রশ্নের মানে সেই প্রশ্ন থাকবে, তার পাশে উত্তর লেখার হয়তো জায়গা থাকতে পারে। সম্ভবত সেটা ছিল, আগেরবার আমি পরীক্ষা দিয়েছিলাম তখন মনে হচ্ছে এটাই ছিল। তো
টু দি পয়েন্ট লিখতে হবে। যেমন এই রিপোর্ট রাইটিং ধরুন 15 মার্কসের, এটা আপনাকে 200 ওয়ার্ডের মধ্যেই কিন্তু, বা 200 ওয়ার্ড প্লাস মাইনাস 10-20টা ওয়ার্ড ধরে আপনাকে কিন্তু সেখানে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো এই যে লেখার হ্যাবিটটা, এটা কিন্তু রেগুলার না লিখলে আসবে না, কারণ পরীক্ষার হলে গিয়ে আপনি ওয়ার্ড লিমিটের মধ্যে সেটা কমপ্লিট করতে পারবেন না, সব ডাইমেনশন কভার করতে পারবেন না। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনারা দেখতে পারেন। গতবার রিপোর্ট রাইটিং আমার যতদূর মনে পড়ছে এসেছিলো, একটা এসেছিলো যে ইংলিশে এসেছিলো আপনাদের কোভিড-19 তখন কোভিড চলছিল, কোভিড পিরিয়ডে এক্সামটা হয়েছিল। তো কোভিড-19 সম্ভবত এসেছিলো যে কোভিড-19 নিয়ে আপনার এলাকার মার্কেট এবং বিভিন্ন শপগুলো কী সচেতনতা নিচ্ছে সেই বিষয়ে একটা রিপোর্ট লেখার কথা বলা হয়েছিল। আর একটা সম্ভবত বলা হয়েছিল কোনো জায়গায় একটা আগুন লেগেছে কোনো একটা গুদামে, সেখানে কী কী ড্যামেজ হয়েছে, ফায়ার ফাইটিং এফোর্টস কী ছিল সেই সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে বলা ছিল। আর বাংলায় সম্ভবত একটা ছিল মাস্ক পরার উপকারিতা এটসেট্রা নিয়ে একটা বোধহয় রিপোর্ট ছিল। আর একটা সম্ভবত ছিল সেই সময় একটা ইস্যু চলছিল খুব, পরিযায়ী শ্রমিক। আপনারা জানেন কোভিডের সময় পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে কীভাবে কষ্ট করে বাংলায় ফিরছিলেন, সেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিন্তু একটা রিপোর্ট সেখানে ছিল। আর প্রেসিগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, আপনারা আমি দেখাবো সবগুলো। আর বঙ্গ অনুবাদ ছিল বা ইংলিশ ট্রান্সলেশন ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে প্রত্যেকটা জিনিস নিয়ে ইন ডিটেলস আলোচনা থাকবে। তো মানে কীভাবে আপনার রিপোর্ট লিখতে পারবেন প্রেসি ভালো বা ট্রান্সলেশন নিয়ে চেষ্টা করবো আমি আমার মতো করে, আপনারা যেহেতু বলছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনে দেখার জন্য।